আসসালামু আলাইকুম। চটিকা লিখেছেন বুরহান আক্তার রেশমি। পিয়াসের কবর দেওয়া হয় জোহরের নামাজের পর। চয়ন, সাদিক, প্রহর, চিত্র পিয়াসের পোস্টমর্টম করতে দেয়নি। কেন দেয়নি একমাত্র তারা ছাড়া আর কেউ জানে না। পিয়াসের জানা যায় তেমন একটা মানুষও ছিল না। পিয়াসের কবর দেওয়ার জন্য নিয়ে যাওয়ার পর নীরা আর ঘর থেকে বের হয়নি। যে মানুষটা মারা গেছে সে তো নীরার স্বামী ছিল। এই মানুষটাকে ভীষণ ভালোবাসত নীরা। সময়ের তালে অবহেলায় ভালোবাসা ফিকে পড়ে গেল, মনের মায়াটা এখনো রয়ে গেছে। সাদা শাড়ি পরে জানালার কাছ ঘেঁষে বসে আছে নীরা। একবার নিজের সাদা রঙের দিকে তাকিয়ে আরেকবার তাকায় আকাশের দিকে। হেসে বলে, এক সময় চাইতাম তোমার রঙে নিজেকে রাঙাতে। হে আকাশ, তাকিয়ে দেখো, তুমি আর আমি আজ শুভ্র রঙে একই রকম ভাবে সেজেছি। আমার ব্যথাগুলো এভাবে শুভ্র রঙে পরিণত হবে তা আমি জানতাম। তবুও এত কষ্ট কেন হচ্ছে? আমার ভেতরটা এভাবে দুমড়ে মুচড়ে যাচ্ছে কেন? নিজে প্রশ্ন করে নিজেই আকাশের দিকে তাকিয়ে থাকে। উত্তর আসে না। আসবে কেমন করে? নীরা চোখ বন্ধ করে নেয়। চোখের কোণ থেকে টুপ করে দুফোঁটা জল গড়ায়। নীরা জানালা থেকে সরে এসে টেবিল থেকে নিজের লেখা ডায়েরি হাতে নেয়। এক পলক কভারে তাকিয়ে হাসে। কভারের উপরে সুন্দর করে লেখা, আমার প্রিয় পুরুষ। নীরা বহুদিন বাদে ডায়েরি নিয়ে বসেছে। ঝাপসা চোখে পৃষ্ঠা উল্টে লিখতে শুরু করে, আমার প্রিয় পুরুষ ছিলেন আপনি, আজ আর নেই। উহু, শুধু প্রিয়র তালিকাতে নয়, যে এমন নয়, আপনি এই পৃথিবীতেই আর নেই। আমার ভাবতেও ভীষণ কষ্ট হয় জানেন। আমি কি চেয়েছিলাম আর কি হয়ে গেল। আপনাকে পুরোটা চেয়েছিলাম আর আপনি আজীবন কল্পনা হয়েই থেকে গেলেন। আচ্ছা, আপনার কি কখনোই মনে হয় আমার সাথে আপনার সুন্দর একটা জীবন হতো? হতো তো। আপনি এত এত অন্যায় না করলে আজ হয়তো আপনি আর আমিও ভীষণ সুখী হতাম, ভালো থাকতাম। আপনার জন্য মৃত্যুটাও ভীষণ কম শাস্তি জানেন তো। অথচ আমার ভেতরটা হাহাকার করছে আপনার শূন্যতায়। পৃথিবী আমাকে এত বড় শাস্তি দিল আপনাকে ভালোবাসার। আমি কেন এত শাস্তি পেলাম? আপনাকে ভালোবেসে আমি কেন পেলাম না? কেন আমার ভালোবাসা শেষ অবধি হাহাকারেই আবদ্ধ থাকলো? পৃথিবীর ঘৃণ্য মানুষটারও তো অধিকার থাকে ভালোবাসা পাওয়ার, তবে আমি কেন পেলাম না? আমাকে কেন ভালোবাসলেন না? আমার না ভীষণ কষ্ট হচ্ছে। দেখুন, আমি কাঁদছি, আপনার জন্য কাঁদছি, আপনাকে ভালোবেসে মরার জন্য কাঁদছি। আমি ভেতর থেকে রক্তাক্ত হয়ে যাচ্ছি পিয়াস। নীরা আর লিখতে পারে না। কলম ফেলে মুখে হাত গুজে ওভাবেই কাঁদতে থাকে, চিৎকার করে কাঁদতে থাকে। পৃথিবীতে ভালোবাসার মতো সুখ যেমন কিছুতেই নেই, তেমনি এই ভালোবাসার মতো বিষাদও কিছুতেই নেই। কি ভীষণ যন্ত্রণা, কি অসহ্য রকম যন্ত্রণা। সারাদিন নিজেকে সামলে রাখলেও পল্লবী ছেলের কবর হওয়ার পর ঘরের দরজা আটকে কাঁদতে থাকে। ছেলে যতই খারাপ হোক, তবুও তো তারই ছেলে ছিল। মা সবসময় মাই হয়। অর্থি ঘরের বাইরে থেকে মায়ের কান্নার আওয়াজ পেয়েছে। মাকে বিরক্ত না করে সরাসরি নিজের ঘরে যায়। সেখানে নিবিড় আগে থেকেই শুয়েছিল। বেচারার এমনিতেই জ্বর, তার উপর এত ধকল নিতে পারছে না। অর্থির নিজের কান্না গেলে নিবিড়ের পাশে বসে কপালে হাত দিয়ে জ্বরটা দেখে ভাঙা গলায় বলে, আপনার তো একটুও জ্বর কমেনি মাস্টার মশাই, ডাক্তারের কাছে যাবেন না? নিবিড় চোখ মেলে অর্থির দিকে তাকায়। মেয়েটার মুখ ফ্যাকাশে হয়ে আছে। যে মেজভাই তাকে এক ফোঁটাও ভালোবাসেনি, সেই মেজভাইয়ের মৃত্যুতে মেয়েটা ভেঙে পড়েছে, কান্না করে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। কণ্ঠটা এখনো কেমন ভাঙা। নিবিড় রয়ে শয়ে নিজের মাথাটা অর্থির কোলে রেখে বলে, দেখি তোমার ভীষণ মন খারাপ, তাই না অর্থি? মন খারাপ করো না বোকা মেয়ে, যা হয় তা ভালোর জন্যই হয়। তোমার ভাই এমন কোনো কাজ আজ পর্যন্ত করেনি যার জন্য কেঁদে বাসাতে হবে। অর্থি প্রাণহীনভাবে হাসে। নিবিড়ের মাথায় হাত বুলিয়ে নিজে খাটের সাথে হেলান দিয়ে বসে। চোখ বন্ধ করে ছোট্ট করে বলে, আমি তো অত শত বুঝি না মাস্টার মশাই। হয়তো মেজ ভাইজানের মৃত্যুটা সবার জন্যই ভালো, তবুও সে আমার ভাইজান ছিল। তাকে আমি বড় ভাইজান আর ছোট ভাইজানের মতোই ভালোবাসতাম, বাসি। আমি জানি উনি ভালো ছিলেন না, তবুও উনি আমার ভাইজান ছিলেন। একটা সময় উনিও আমাকে একই রকম ভালোবাসতেন। জানি না বড় হয়ে কেন বদলে গেলেন, কিন্তু আগে আমাকে সমানভাবে ভালোবাসতো। আমি তো ভুলিনি সেসব স্মৃতি, তাই আমার মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। নিবিড় দীর্ঘশ্বাস ফেলে চোখ তুলে তাকিয়ে দেখে অর্থির চোখের কোনা বেয়ে জল গড়াচ্ছে। মেয়েটা তখনও চোখ বন্ধ করেই রেখেছে। অর্থির চোখের পানি টুপ করে তার কপালের উপর পড়ে। নিবিড় চোখ বন্ধ করে নেয়।
আলগোছে মাথাটা তুলে অর্থির পাশে সোজা হয়ে বসে। এক হাতে অর্থিকে কাছে টেনে নিয়ে নিজের বাহুতে আবদ্ধ করে। অর্থি ভরসার জায়গা পেয়ে স্বামীর প্রশস্ত বুক পেয়ে মুখ গুজে দেয়, কাঁদতে থাকে। নিবিড়ের অদ্ভুত প্রশান্তি লাগে। উহু, এটা শুধু এখন না, যতবার মেয়েটি তার বুকে মাথা রেখেছে ততবারই তার বক্ষপিঞ্জরের জ্বর থেমে সব শীতল হয়ে গেছে। নিবিড় ঠোঁট পাড়িয়ে অর্থির মাথায় চুমু খায়। অর্থি নিবিড়ের শার্ট চেপে ধরে কাঁদতে থাকে। কান্নার সময় একটু আদুরে অনুভূতি হলেই কান্না পায় মানুষের। এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই হয়। অর্থিও তাদের দলেরই। হিচকি তুলে কাঁদতে থাকে। নিবিড় শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে রেখে বলে, কাঁদবে না অর্থি, তোমার কান্না আমার সহ্য হয় না। তুমি যেখানে মাথা রেখে আছো ঠিক ওখানেই ব্যথা করে। এই মেয়ে, কান্না বন্ধ করো। তোমার মাস্টার মশাইয়ের যে কষ্ট হয় এটা তুমি বোঝো না। অর্থি শুনল। অন্য সময় হয়তো ড্যাব ড্যাব করে তাকিয়ে বলতো, এখানে ব্যথা কেমন করে হয় মাস্টার মশাই? এখানে হৃদয় থাকে না? হৃদয় কোথায় একটু দেখি। কিন্তু এ সময় কিছু বলল না, চুপচাপ পড়ে রইল নিবিড়ের বুকে। নিবিড় মাথাটা খাটের সাথে এলিয়ে দিয়ে বলে, মেয়ে, তুমি আমাকে আজীবন পুড়িয়েই মারবে। আগেও পুড়িয়েছ, এখন আমার হয়েও আমাকে পোড়াচ্ছ। কবে এই পোড়ানো বন্ধ করবে? কবে এক পশলা বৃষ্টি হয়ে আমাকে শীতল করবে? কবে? সনিয়া বেগম, আজম আলী কি ওই জমিদার বাড়ি থেকে এখনো নিজ বাড়িতে যায়নি? তাদের মানসিক অবস্থার কথা ভেবে এই বাড়ির কেউ যেতেও দেননি। পিয়াসের মৃত্যুর খবর পেয়ে সনিয়া বেগম আর আজম আলী যতটা অবাক হয়েছেন ততটাই অবাক হয়েছে পিয়াসকে মারার ধরন দেখে। এত নৃশংস! আচ্ছা, এভাবে মারার সময় কি চটিকার হাত কাঁপেনি? সনিয়া বেগম ভালো মতোই জানেন এই কাজটা চৈটিকা ছাড়া আর কেউ করবে না। তাই সুযোগ বুঝে চৈটিকার কাছে আসে সনিয়া বেগম। তখন প্রহর ঘরে নেই। চৈটিকা নিজের ঘরে বসে আকাশ দেখছে। ঘরের দরজা খোলাই ছিল। সনিয়া বেগম ঘরে প্রবেশ করতেই চৈত্রিকার এলোমেলো অবস্থা দেখে তাকিয়ে রইলেন। তার মাঝে আর কোনো রকম অনুভূতি কাজ করছে না। মেয়েকে হারিয়ে তার সকল অনুভূতিও যেন হারিয়ে গেছে। শীতল কণ্ঠে চৈত্রিকাকে ডাকে, চৈত্র। চৈত্রিকা চমকে ওঠে। পেছনে তাকিয়ে সনিয়া বেগমকে দেখে চোখ পিটপিট করে। সনিয়া বেগম কাছে এসে বসে। চৈত্রিকা শুধু তাকিয়ে থাকে। মায়ের মতো মামির মুখ থেকে কিছু একটা শোনার অপেক্ষায় থাকে। নিজের মায়ের পর এই মানুষটাই তো আগলে রেখেছে, ভালোবেসেছে। অথচ তার জন্যই আজ এই পরিবারের শোকের ছায়া। বোনের মতো সাথী কবরে শুয়ে আছে। মায়ের মতো মানুষটা কাঁদতে কাঁদতে চোখ মুখের হাল বেহাল বানিয়ে ফেলেছে। চোখ মুখ ফ্যাকাশে হয়ে আছে। চোখের নিচে কালি পড়ে গেছে একদিনেই। চুল শাড়ি এলোমেলো হয়ে আছে। চৈত্রিকা চোখ নামিয়ে নেয়। সনিয়া বেগম বলে, পিয়াস কেন আজকে তুই মেরেছিস, তাই না? চৈত্রিকা উত্তর দেয় না। সনিয়া বেগম নীরবতাকেই সম্মতি ধরে নেন। কেমন অদ্ভুত ব্যস্ত স্বরে বলে, আমার মেয়েটাকে ওই জানোয়ারটাই মেরেছে, তাই না? আমার সাথী আত্মহত্যা করে নাই, তাই না চিত্র? চৈত্রিকা মাথা নিচু করে ঠোঁট কামড়ে কান্না আটকায়। মাথা উপর নিচ নাড়ায়। সনিয়া বেগম পাগলের মতো চৈত্রিকার হাত জাপটে ধরে। চৈত্রিকা সনিয়া বেগমের চোখের দিকে তাকাতেই তিনি হাহাকার করে বলেন, ওই জানোয়ারটা কেন মারলো আমার মেয়েরে? আমার মেয়েটা কি ক্ষতি করেছিল ওর? চৈত্র, তুই তো ওর প্রাপ্য শাস্তি দিয়ে দিলি, কিন্তু আমার মেয়েটা কি ফিরবো? আমার মেয়েটার সাথেই কেন এমন হলো? চৈত্রিকা হাত ছাড়িয়ে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সনিয়া বেগমকে। সনিয়া বেগম ঠুকরে ওঠে। মেয়েকে হারিয়ে তিনি পাগল হয়ে গেছেন যেন। আহারে মা! মায়েরা সন্তানদের এভাবেই ভালোবাসেন বুঝি। চৈত্রিকার চোখ ভিজে আসে, তবুও কান্না আটকায়। সনিয়া বেগম অনেকক্ষণ কাঁদে। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চৈত্রিকার কোলেই শুয়ে পড়েন। নিচু স্বরে বলেন, মেয়ে হারানোর শোকে তোরে কাল চাতা বলেছি, কিছু মনে নিস না মা। মায়েরা সন্তানকে বকতেই পারে, এই বকাগুলো কিছুই না মামি। এরপর কিছুক্ষণ চুপ থেকে বিড়বিড় করে বলে, পিয়াস রেনোয়াজের মৃত্যুর কাছে তোমার এই কথাগুলো কিছুই না মামি। তোমার কথাগুলোতে যে পরিমাণ কষ্ট পেয়েছি ঠিক ততটাই শান্তি পেয়েছি শয়তানটাকে মৃত্যু দিয়ে। আহা মামি, কেন যে তুমি চোখ ভরে দেখতে পারলেন না সে দৃশ্যটা? কেন যে মৃত্যুর সময় পিয়াস রেনোয়াজের আত্মার ছটফটানোটা দেখতে পারল না? এরই মাঝে ঘরে আসে প্রহর। সনিয়া বেগম আর চৈত্রিকাকে একসাথে দেখে একটু হাসে। প্রহরকে দেখা মাত্রই সনিয়া বেগম তড়ি করে করে উঠে পড়ে। কোনো কিছু না বলেই বেরিয়ে যেতে নেয় ঘর থেকে। প্রহর কিছু বলতে চেয়েও বলে না, চোখ মুখ গম্ভীর করে দাঁড়িয়ে থাকে। চৈত্রিকা একবার সনিয়া বেগমের যাওয়ার দিকে তাকিয়ে প্রহরের দিকে তাকায়। প্রহর গম্ভীর চোখে তাকিয়ে আছে। চৈত্রিকা চোখ সরিয়ে নিয়ে আগের মতো আকাশ পানে তাকায়। প্রহর আলগোছে এগিয়ে যায় চৈত্রিকার কাছে। চৈত্রিকার পাশে বসে কিছুক্ষণ চুপ করে থাকে। ঘাড় বাঁকিয়ে চৈত্রিকার দিকে তাকিয়ে দেখে তার কোনো হেলদোল নেই। নিজের মতো আকাশ দেখতে ব্যস্ত সে। একবারও ফিরে তাকালো না জমিদার সাহেবের দিকে। আচ্ছা, এই কঠিন মনের মেয়েটা কি বুঝতেছে না তার জমিদার সাহেব কি ভীষণ কষ্ট পাচ্ছে? এই যে বুকের বাম পাশের চিনচিনে অনুভূতি বুঝি এই পাষাণ মেয়েটি সত্যি বুঝতে পারে না?
প্রহর বড় করে শ্বাস নেয়, শান্ত কণ্ঠে শুধায়, জমিদার সাহেবের থেকে বুঝি মুখ ফিরিয়ে নিয়েছ? চৈত্রিকা অনুভূতিহীন হয়ে তাকিয়ে রইল দূরে, চোখের পলক এদিক ওদিক করল না, ঠায় হয়ে বসে থাকে নিজ মনে। প্রহর তখনও শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। 1 মিনিট 2 মিনিট করে কয়েক মিনিট চলে যায়। প্রহর অধৈর্য হয়ে পড়ে। অবশেষে চৈত্রিকা ভাঙা গলায় আওড়ায়, এভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন না জমিদার সাহেব, আমার ভীষণ কষ্ট হয়। প্রহর অস্থির হয়ে তাকায়, চৈত্রিকার দৃষ্টি ফিরিয়ে প্রহরের দিকে আনে। সাথে সাথেই প্রহরের মনে হয় তার বুকে কেউ ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। প্রিয় নারীর চোখে স্পষ্ট ব্যথা তার ভেতরটা এফোর ওফর করে দেয়। এত শক্ত পুরুষ হয়েও তার মনে হলো সে ভেঙে গেছে, ভেঙে পড়েছে। 12 কয়েক ফাঁকা ঢোক গিলে চৈত্রিকাকে জাপটে ধরে বলে, চৈত্র, এভাবে তাকিও না, তোমার জমিদার সাহেবের ভেতরটা এফোর ওফর হয়ে যায় যে তোমার এই ব্যথা, এই চাপা ঘৃণার দৃষ্টি যে তোমার জমিদার সাহেবকে ভেঙে চুরে দেয়। বোঝো না? এই মেয়ে, এক আকাশ ভালোবাসার ভিড়ে আমি কি তোমার ঘৃণার দৃষ্টি পাওয়াটাই প্রাপ্যের খাতায় রাখি? আমাকে এভাবে ভেঙে দিও না বৌজান, আমাকে আঁকড়ে ধরে রাখো, আমি যে ভীষণ ভালোবাসি তোমায়। জমিদার বাড়ি মৃত্যু সুখে আচ্ছন্ন হয়ে আছে। সবাই প্রিয় মানুষ হারানো তীক্ষ্ণ সত্য মেনে নিতে হিমশিম খাচ্ছে। এক একজন এক একভাবে গুটিয়ে নিয়েছে নিজেকে। পিয়াসের মৃত্যুর পর নাসিমা আতঙ্কিত হয়ে আছে, বারবার ভাবছে কখন কোন দিক থেকে চৈত্রিকা তাকেই না মেরে দেয়। নাসিমার এমন ভীতু হওয়া দেখে ভীষণ রকম বিরক্ত সাদিক নাক মুখ সিটকে বলে, এত ভয় পাওয়ার কি আছে নাসিমা, তুমি একটু বেশি বেশি। নাসিমা খ্যাক করে ওঠে, চিবিয়ে চিবিয়ে বলে, এত কিছুর পরও ভয়ের কি আছে জিজ্ঞেস করছো? তুমি বুঝতেছো না পিয়াসকে যে চৈত্রিকা মেরে ফেলেছে? সাদিক ভ্রু কুচকে তাকায়। নাসিমা কাচুমাচু হয়ে বসে, টেবিল থেকে 1 গ্লাস পানি খেয়ে এসে আবার কাচুমাচু হয়ে থাকে। সাদিকের দিকে চেয়ে বলে, তোমার কি মনে হয় প্রহর আর চৈত্রিকা ছাড়া কখনো কারো সাহস হবে এত বড় একটা কাজ করার? আমি প্রহরকে যতটুকু চিনি ও কখনোই নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, কিন্তু চৈত্রিকা সাথীর মৃত্যুর পর আরো ক্ষেপে উঠেছে। ওর মাঝে এখন প্রতিশোধের নেশা জ্বলন্ত শিখার মতো ফুটছে, বুঝতেছো না? হ্যাঁ, তাহলে এখনো তুমি ভয় মরো, যত সব। সাদিক রেগে বের হয়ে যায়। সে মুখে যত বড় বড় কথা বলুক না কেন, পিয়াসের সাথে যা হয়েছে তারপর মনে মনে তারও ভয় বেড়েছে, কিন্তু সে তো পুরুষ মানুষ, কখনোই নিচু হবে না একটা মেয়ের কাছে, কখনোই না। সাদিক চলে যেতে নাসিমা আরো জড়সড় হয়ে বসে, তার ভেতরটা ভয়ে ছটফট করছে। আশেপাশে যেন চৈত্রিকা 1000 বার তাকে মারার্পণ করছে। কানে হাত চেপে পাগলের মতো মাথা নাড়াতে থাকে দুদিকে, বিড়বিড় করে আওড়াতে থাকে, মারিস না চৈত্র, আমাকে মারিস না। আজ সাথী আর পিয়াসের মৃত্যুর মিলাদ। 3 দিনের দিন খাওয়ার ব্যবস্থা আর ওদের মিলাদ দেওয়াটাই মুখ্য উদ্দেশ্য। পুরো গ্রামকেই দাওয়াত করা হয়েছে। বাড়িতে সকাল থেকেই কাজের ধুম পড়েছে। বাড়ির অবস্থা খারাপ হওয়ায় অর্থির বিদায় হয়নি। বাধ্য হয়ে নিবিড়কেও জমিদার বাড়িতে থাকতে হয়েছে। গত 2 দিন নিবিড়ের বাবা মা কেউই এ ব্যাপারের জন্য জমিদার বাড়িতে না আসলেও আজ দাওয়াতের উছিলায় ঠিকই এসেছে। পল্লবী কাজ সামলাবে নাকি নতুন বেআইনের আপ্যায়ন করবে তা বুঝে ওঠে না। শেষমেশ নিবিড়ের বাবা মায়ের আতিথেয়তার ভার পড়ে চৈত্রিকার উপর। চৈত্রিকা বিনা বাক্যে মেনে নেয়। চয়ন যদিও নিবিড় আর অর্থির বিয়েটা মেনে নিতে পারেনি, কিংবা নিবিড় বা তার পরিবারের কাউকে পছন্দ করে না, তবুও সবটা চুপচাপ হজম করে নেয়। পিয়াসের মৃত্যুর পর সব থেকে বেশি চুপচাপ হয়ে যায় নীরা। তবুও সব কাজে নিরূপণভাবে করছে। সবাই বোঝে তার মনের অবস্থা, কিন্তু বোঝার পরও কারো কিছু করার নেই। কি বা করতে পারবে? অর্পিতা একবার নীরার মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। কাজ করতে করতে এগিয়ে আসে নীরার কাছে, নিচু স্বরে জিজ্ঞেস করে, আপনার কি খারাপ লাগছে মেজো ভাবিজান? আপনি না হয় গিয়ে বিশ্রাম নেন, এদিকটা আমি সামলে নিব। নীরা মলিন মুখে হাসে, ছোট্ট করে বলে, সমস্যা নেই অর্পিতা, তুমি যাও, কাজ করো। আপনি শিওর কোনো সমস্যা নাই? নীরা মাথা নাড়ে। অর্পিতা আর কিছু না বলে নিজের কাজ করতে থাকে। নীরা নিজেও মন দিয়ে নিজের কাজ করতে থাকে। এরই মাঝে হুট করেই মাছের আষ্টে গন্ধ নাকে আসতেই নীরা পেট চেপে ধরে, এক দৌড়ে চলে যায় কলপার। এক পাশে বসে গড়গড় করে বমি করে দেয়। নীরার হঠাৎ এমন ছুটে যাওয়া দেখে অর্পিতা নিজেও পিছু পিছু ছুটে এসেছিল, কিন্তু হঠাৎ করে নীরার এমন বমি দেখে বেশ চমকায়। দ্রুত নীরাকে আগলে নিয়ে মাথা চেপে ধরে এক হাতে, অন্য হাত দিয়ে পিঠে হাত বুলিয়ে দেয়। নীরা বমি করে ক্লান্ত হয়ে কলপারেই বসে পড়ে। অর্পিতা পানি দিয়ে নীরার চোখ মুখ ধুয়ে দেয়, কুলি করায়। চিন্তিত স্বরে বলে, কি হয়েছে ভাবিজান, হঠাৎ কি হলো? বমি হচ্ছে কেন? কাল থেকে কিছু খাননি? নীরা মাথা নাড়িয়ে ক্লান্ত গলায় বলে, খেয়েছিলাম। এর মাঝে পেছন থেকে একজন অপরিচিত মহিলা বলেন, কি গো মেজো বউ, তোমার চোখ মুখ দেখা তো ভালা ঠেকে না, পোয়াতিনি। নীরা আর অর্পিতা দুজনেই চমকে ওঠে। দুজনেই অবাক হয়ে নিজেদের দিকে তাকায়।
অর্পিতা কথা ঘুরাতে বলে, তেমন কিছু না চাচি, মেজো ভাবি তো অসুস্থ, তাই হয়তো এমন হয়েছে। মহিলাটি মুখ বাঁকিয়ে কি যেন বলতে বলতে চলে যায়। অর্পিতা নীরাকে ধরে তুলে ঘরে নিয়ে যায়। দুজনেই এই কথাটা এড়িয়ে গেলেও মনের মাঝে খুঁতখুঁত রয়েই যাচ্ছে। অর্পিতা আপাতত মাথা থেকে সব বের করে দিয়ে নীরাকে শুইয়ে দেয়। সাবধানে থাকতে বলে নিজে চলে যায় রান্নাঘরে। নীরা একবার সেদিকে তাকিয়েই চোখ ফিরিয়ে নেয়। খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে থাকে কিছুটা সময়। মনের ভেতর যেন হাজারটা প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। নিজ জায়গা থেকে উঠে আয়নার সামনে বসে নিজেকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে। চোখ মুখ আগে থেকে কালো হয়ে গেছে, কিন্তু পরিবর্তন এসেছে অনেক। গত মাস থেকেই শরীরটা খারাপ ছিল। মাঝে জ্বর ঠান্ডার কারণে কিছু খেতে পারেনি বলে সে ধরেই নিয়েছে তার বোধ হয় এ কারণেই এত সমস্যা। গত মাসে তার বিশেষ সময়েও কিছু হয়নি, এটাও সে স্বাভাবিকভাবেই নিয়েছিল। কিন্তু এই মাসেও যখন সেমভাবে তার বিশেষ সময় পার হয়ে গেল অথচ হলো না, তখনই মনে সন্দেহ জাগে। আর তারপরই হঠাৎ করে এত শত কাণ্ড ঘটে যায়। নীরা বড় বড় করে শ্বাস নেয়, নিজের পেটে হাত রেখে অনুভব করার চেষ্টা করে। কয়েক বড় বড় শ্বাস নিয়ে পেট থেকে হাত সরিয়ে নেয়। চোখ ভরে আসে কান্নায়। বিড়বিড় করে বলে, যে এই পৃথিবী থেকে চলে গেল কেবল 2 দিন, তারই অস্তিত্ব আবার কি আমার মাঝে মিশে রইল? এ কেমন ভয়ঙ্কর যন্ত্রণা আল্লাহ! যে অনুভূতি একটা মেয়ের সবচেয়ে খুশির কারণ, সেই অনুভূতি আমার তিক্ত কেন লাগছে? আমার ভেতরটা পাষাণ হয়ে যাচ্ছে কেন? নিবিড়ের জ্বরটা আগের চেয়ে যথেষ্ট কম, নেই বললেই চলে। তবে অর্থির মনটা এখনো বিষণ্ণ। নিবিড়কে কোনো কাজ দেয়নি প্রহর। তারা 2 ভাই মিলেই সবটা সামলাচ্ছে। তাই নিবিড় নিজ ঘরে বসে বসেই সময় কাটায়। অর্থিও ঘর থেকে বের হয়নি, চুপচাপ বারান্দার দরজা ঘেঁষে বসে আছে। নিবিড় একবার ঘর থেকে উকি দিয়ে অর্থিকে দেখে নেয়, তারপর নিঃশব্দে অর্থির পেছনে এসে দাঁড়ায়। অর্থি বুঝতেই পারে না। নিবিড় গলা পরিষ্কার করে অর্থির পাশে বসে পড়ে। অর্থি নিবিড়ের দিকে তাকাতেই নিবিড় এক হাতে আগলে নেয় অর্থিকে। অর্থি আলগোছে নিজের মাথাটা নিবিড়ের কাঁধে রেখে চোখ বন্ধ করে থাকে। নীরবতা ভেঙে নিবিড়ই বলে, গত 2 দিন থেকেই এমন চুপচাপ বসে আছো। তোমার এমন চুপচাপ স্বভাব আমার ভালো লাগে না মেয়ে। আমার উপর একটুও মায়া হয় না? অর্থি মাথা তুলে ফ্যাল করে তাকায়। নিবিড় হাসে। অর্থির চুল এলোমেলো করে দিয়ে বলে, এত বোকা দৃষ্টিতে তাকাও বলেই তো এতবার তোমার প্রেমে পড়ি। অর্থি মাথা নিচু করে নেয়। নিবিড় হাসে। মেয়েটা বুঝি বড় হয়ে গেল, এখন বুঝি অনুভূতিময় কথাগুলো সহজেই বুঝে যায়। অর্থি আর নিবিড় দুজনেই চুপচাপ বসে থাকে। এর মাঝে বাহির থেকে ডাক পড়ে, নিবিড়ের মা ডাকছে নিবিড়কে। নিবিড় ডাক শুনে বারান্দা থেকে উঠে এসে দরজা খুলে দেয়। অর্থিও মাথায় কাপড় দিয়ে এগিয়ে আসে। নিবিড়কে দেখে নিবিড়ের মা নিপা বেগম ছেলেকে জড়িয়ে ধরে। অস্থির হয়ে জিজ্ঞেস করে, তোর শরীর কেমন এখন আব্বা? একবার বাড়ির যাওয়ান লাগে না? আমি চিন্তায় মরে যাই। নিবিড় হেসে বলে, তুমি তো নানি বাড়ি গেছিলে, আসলেই তো কাল। আজ বিকালেই চলে যাব বাড়িতে। নিপা বেগম মেনে নেয়। ছেলের সাথে হাজারটা কথা বলে পেছনে তাকায়, সেখানে অর্থি ছোট ছোট চোখ করে তাকিয়ে আছে। নিপা বেগম চোখ মুখ কুচকায়। অর্থিকে সে এর আগেও কয়েকবার দেখেছে। মেয়েটা একদম বোকা, আর কথা বেশি বলে। শান্ত ভাবটা তার মধ্যে নেই। তার পছন্দের উল্টো মেয়েটা। শুধু রূপ আর জমিদার মেয়ে ছাড়া আর কোনো দিকই খুঁজে পায় না নিপা বেগম। মেয়েটাকে তার যথেষ্ট অপছন্দ, অথচ এই মেয়ের সাথেই তার ছেলের বিয়ে হলো। কিভাবে হয়েছে তাও সে জানে। অর্থির উপর মনে মনে ভীষণ ক্ষেপে আছে তিনি। তার ধারণা অর্থি নিবিড়কে ফাঁসিয়ে বিয়ে করেছে। তাই অর্থিকে দেখতেই তার হাসি হাসি মুখটা তেতুর মতো হয়ে যায়। গম্ভীর স্বরে অর্থিকে উদ্দেশ্য করে বলে, শাশুড়ি মারে দেখলে যে সালাম করণ লাগে, এই বুদ্ধিটাও কি মাথায় অয় নাই? মায়ে কিছু শিখায় নাই তোমারে? অর্থি হকচকিয়ে যায়। দ্রুত একটু এগিয়ে এসে মুখেই সালাম দেয়। তাতে যে নিপা বেগম সন্তুষ্ট হলেন না, এটা তার মুখে দেখেই বোঝা যায়। নিবিড় পাশ থেকে নিচু স্বরে বলে, আম্মা ও তো ছোট মানুষ, অত বোঝে না, বাদ দাও। নিপা বেগম ছেলের দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলেন, এখন কি তোর লাইগা ছেলের বউয়ের লগে কথাটাও কইতে পারবো না নিবিড়? নিবিড় হেসে সরে যায়। অর্থি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নিপা বেগম অর্থির কাছে এগিয়ে এসে আগের মতোই গম্ভীর স্বরে বলে, পায়ে হাত দিয়া সালাম করণ লাগে জানো না? অর্থির দৃষ্টি এদিক ওদিক করে বলে, আম্মাজান বলতে একমাত্র আল্লাহ ছাড়া আর কারোর সামনে মাথা নত করা উচিত নয়। নিপা বেগম মনে মনে ভীষণ ক্ষুব্ধ হলেন, তবে এই মুহূর্তে কিছু না বলে সবটা গিলে ফেললেন। একবার ছেলের দিকে তাকিয়ে একদম নিচু স্বরে অর্থির কাছে ঘেঁষে এসে বললেন, কোনটা উচিত আর কোনটা অনুচিত ওইটা না হয় আমি আমার বাড়িতে শিখামুনে তোমারে। কয়দিন আর থাকবা বাপের বাড়িত? শান্তিতে থাইকা দাও, এরপর আর শান্তির আশা কইর না। অর্থি চমকায়। নিপা বেগম চলে যায়। নিপা বেগমের কথার সঠিক সারমর্ম অর্থি বুঝতে পারেনি। বোকা মেয়েটা বুঝেই ওঠেনি তার শ্বশুর বাড়িতে ঢোকার আগেই অশান্তির বীজ বোনা হয়ে গেছে। গ্রামের সব মানুষের খাওয়া দাওয়া শেষ। চৈত্রিকা নিজেও খেয়ে নিয়েছে। এরপর ঘরে ঢুকেছে আর বের হয়নি।
বের হতে মূলত ভালোও লাগছে না তার। সাথীর মৃত্যুর পর তার সবকিছুই বিষাদ লাগে। আচ্ছা, আমাদের কাছের মানুষগুলো হারিয়ে যায় কেন? কেন তারা আজীবন আমাদের সাথে থাকে না? চৈত্রিকার প্রশ্নগুলোর উত্তর যেন আপনা আপনি আসে। মানুষ কখনো আজীবন বাঁচে না। জন্ম হলে মৃত্যু নিশ্চিত, এটা নিয়তি। এই সত্যকে মেনেই আমাদের আজীবন বাঁচতে হয়। সবাই কখনোই থাকে না। কে কোথায় কিভাবে হারালো তা ধরে না রেখেই আমাদের এগোতে হয়, বাঁচতে হয়, ভালো থাকতে হয়। চৈত্রিকা দীর্ঘশ্বাস নেয়। অভিযোগ করার জায়গা নেই। কার কাছে কার উপর করবে অভিযোগ? চৈত্রিকার ভাবনার মাঝেই প্রহরের ক্লান্ত কণ্ঠ ভেসে আসে। খেয়েছো চৈত্র? চৈত্রিকা এক পলক তাকায় প্রহরের দিকে। ঘামে ভেজা ক্লান্ত চোখ মুখ। প্রহরের থেকে চোখ সরিয়ে নিয়ে ছোট্ট করে জানান দেয় যে সে খেয়েছে। প্রহর আর কিছু না বলে নিজের শার্ট খুলে বিছানায় শুয়ে পড়ে। ঘুমে চোখ দুটো বুজে আসছে যেন। চৈত্রিকা আর চোখে প্রহরের দিকে তাকিয়ে ছোট্ট করে বলে, অনিম ভাই এসেছে। প্রহর চোখ বন্ধ করে চোখের উপর হাত রাখে। ওই অবস্থাতেই বলে, এখনো তো আসেনি, আসবেও না বোধ হয়। চৈত্রিকা ভাবলেশীনভাবে বলে, আসবে, আমাকে নিতে আসবে অনিম ভাই। প্রহর অবাক হলো। চোখের উপর থেকে হাত সরিয়ে উঠে পড়ে। চৈত্রিকার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে শুধায়, তোমাকে নিতে আসবে মানে? নিতে আসবে মানে নিতে আসবে। আমি ওই শহরেই আবার যাচ্ছি। প্রহরের হুট করে ভীষণ রাগ হলো। চৈত্রিকার মনের দিকটা বুঝেই সে এই 3 দিন চুপচাপ মেনে নিয়েছে সব। তার মানে তো এই না যে চৈত্রিকা তাকে ছেড়ে কিংবা তাকে না বলেই শহরে চলে যাবে আর সেটা সে মেনে নিবে। চৈত্রিকার বাহু শক্ত করে চেপে ধরে নিজের দিকে ফেরায়। চোখ মুখ ততক্ষণে শক্ত হয়ে গেছে। চৈত্রিকা অনুভূতি শূন্যের মতো চেয়ে রয় প্রহরের মুখ পানে। প্রহর বড় বড় শ্বাস নিয়ে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বলে, কোথায় যাবে তুমি? কেন যাবে? চৈত্রিকা হেসে বলে, ভয় নেই জমিদার সাহেব, আমি বিশ্বাসঘাতকের মতো ছেড়ে যাব না। শুধু কদিনের জন্য একটু ওখানে থাকতে যাব, তারপর চলে আসব। প্রহর ছেড়ে দেয় চৈত্রিকাকে। চোখ থেকে ঘুম উবে গেছে। এই কঠিন চৈত্রিকা কবে বুঝবে তাকে হারানোর ভয়ে এই পাষাণ পুরুষ দিনে দিনে ভেতরে ভেতরে মরণ যন্ত্রণা সহ্য করেও উপরে চুপচাপ গম্ভীর হয়ে আছে? না, এই মেয়েটি কখনোই হয়তো বুঝবে না। অনেকক্ষণ দুজন ওভাবে বসে থাকে। এর মাঝে বাহির থেকে ডাক আসে। অনিম এসেছে, তাই চৈত্রিকার ডাক পড়েছে। চৈত্রিকা দীর্ঘশ্বাস ফেলে উঠে যায়। ঘরের দরজার সামনে গিয়েও দাঁড়িয়ে যায়। শান্ত কণ্ঠে বলে, আপনার আর আমার মাঝে দূরত্ব বেড়েছে জমিদার সাহেব। সাথীর মৃত্যুর পর আপনার আর আমার দূরত্ব হয়েছে আকাশ পাতাল। আমি তো আপনাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু আপনি আমার বিশ্বাসটা ভাঙলেন কেন? প্রহর অবাক কণ্ঠে বলে, আমি তোমার বিশ্বাস ভেঙেছি? তোমার ধারণা সাথীর মৃত্যুর পেছনে আমার হাতও? চৈত্রিকা তাচ্ছিল্য করে হাসে। চোখের কোনা জল ভরে আসে। বলে, সাথী বলেছিল আপনি আর পিয়াস রানোয়াজ মিলে সব করছেন, কিন্তু আমি বিশ্বাস করিনি। আপনাকে বিশ্বাস করেছি। আচ্ছা, মহুয়া বুবু আর পিয়াস দুজন মিলেই তো আপনাকে ঠকিয়েছিল। তবে আপনি মহুয়া বুবুকে শাস্তি দিলেন, পিয়াস রানোয়াজকে কেন দিলেন না? আমি প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম এবং এখনো আছি। জমিদাররা প্রতিজ্ঞা ভঙ্গ করে না। আর তা যদি হয় প্রহর রেনোয়াজ, তবে তার কাছে ন্যায় অন্যায়ের মতো প্রতিজ্ঞা রাখাটাও ভীষণ জরুরি। চৈত্রিকা হাসে। কথা না বাড়িয়ে উল্টো ঘুরে চলে যেতে নেয়। প্রহর পেছন থেকে ডাকে। চৈত্রিকা ফিরে তাকাতেই প্রহর অদ্ভুত কণ্ঠে বলে, তোমার জমিদার সাহেব বিশ্বাসঘাতক নয়। তুমি যদি খানিকটাও আমার ভালোবাসা বুঝতে চৈত্র, তবে তোমার কাছে আমি বিশ্বাসঘাতক না হয়ে ঘৃণা না পেয়ে তোমার ভরসার স্থান হতাম। শুধু ভালোবাসলেই হয় না চৈত্র, ভালোবাসার মর্ম হিসেবে বিশ্বাসটাও আঁকড়ে ধরে রাখতে হয়। ভালোবাসার মানুষকেও ধরে রাখতে হয়। হেলায় ভুলে হারিয়ে ফেললে আর কখনো পাওয়া যায় না। আমি তোমার সাথে আজীবন ভালোবেসে কাটাতে চেয়েছি, কিন্তু তুমি না চাইলে আমি তোমাকে জোর করতে পারি না, করবও না। তোমার মন চাইলে মুক্ত হয়ে যেতে পারো। কেটেছে প্রায় 15 দিনের মতো। জমিদার বাড়ি আর আগের মতো নেই। অর্থির বিদায় হয়েছে মিলাদের পরের দিনই। একই গ্রাম হওয়ার পরও অর্থির সে কি কান্না! পল্লবীকে ছেড়ে সে কিছুতেই যাবে না। কোনো রকমে জোর করে পাঠানো হয়েছে। চৈত্রিকা 3-4 দিনের মতো শহরে ছিল, তারপর আবার ফিরে চলে আসছে। প্রহর আর চৈত্রিকার মাঝে দূরত্ব বেড়েছে বেশ অনেকটা। এত সবের মধ্যে শুধু ঠিক আছে চিত্র আর অর্পিতা। কাল তারা শহরে চলে যাবে। দুজনেরই পড়ালেখা আছে, কদিন আর এখানে থাকা যায়? তাছাড়া এখানে সবার মুখ দেখলে দুজনেরই কষ্ট হয়। পল্লবী দুজনকে শহরে চলে যেতে বলেছে। নীরা ডাক্তার দেখে শিওর হয়েছে সে সত্যিই প্রেগন্যান্ট। এই কথাটা গত 15 দিনে সে কাউকেই জানায়নি। মূলত ভয় পাচ্ছে বিষয়টা কে কিভাবে নেবে। পিয়াস মারা গেছে 1 মাসও হয়নি। এর মাঝে এত বড় একটা খবর সে নিজেই এলোমেলো হয়ে গেছে। আজ নীলার বাড়ির লোকজনও আসবে তাকে নিয়ে যেতে। যেখানে পিয়াসই নেই সেখানে অল্প বয়সী বিধবা মেয়েকে তারা রাখবে কেন? অযথাই মেয়ের জীবন নষ্ট না করে তারা মেয়েকে আবার বিয়ে দেবে। নীরা এই কথা শোনার পর থেকেই চিন্তিত হয়ে পড়েছে। কি করবে আর কি করবে না ভেবেই হয়রান হয়ে যাচ্ছে। নিজের ঘরে বেশ অনেকক্ষণ পায়চারি করে আর থাকতে পারেন না নীরা।
বিষয়টা নিয়ে সরাসরি চট্টিকার সাথে কথা বলা উচিত ভেবেই ছুট লাগায় চট্টিকার ঘরের দিকে। প্রহর তখন বাহিরে গেছে, হয়তো কোনো কাজে। ঘরে চট্টিকা একাই বসেছিল। নীরা ঘরে কড়া নাড়ে। চট্টিকা দরজা খুলে দেখে নীরা। চট্টিকা কিছু বলার আগেই নীরা দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিয়ে চট্টিকার হাত আঁকড়ে ধরে বলে, আপনার সাথে জরুরি কথা আছে ভাবিজান। আচ্ছা আচ্ছা, কি কথা আছে তা বলবেন, কিন্তু এত উত্তেজিত হচ্ছেন কেন বুবু? নীরা বড় বড় শ্বাস নেয়। চট্টিকা নীরাকে বিছানার উপর বসাতেই নীরা শান্ত কণ্ঠে বলে, আমি প্রেগনেন্ট ভাবিজান। চট্টিকা চমকায়, একটু জোরেই বলে ওঠে, কি? নীরা ভয় পায়। চট্টিকা নিজের অবাকতা কাটানোর চেষ্টা করে হেসে বলে, এটা তো ভালো খবর। কবে পেলেন এই সুখবর? একবারও জানালেন না তো বুবু। 2 মাস চলছে। জেনেছিলাম মিলাদের দিন, পরে ডাক্তার দেখিয়ে শিওর হয়েছি। এতদিন পর বলছেন এত ভালো খবর। নীরা চুপ করে থাকে। ভীষণ কান্না পায় তার। কিছুক্ষণ ওভাবে চুপ থাকে। চট্টিকা বোঝে নীরার মনে নিশ্চয়ই কিছু চলছে। মেয়েটা চিন্তিত। হয়েছেটা কি আসলে? চট্টিকা নিজেও আলগোছে নীরার সামনে চেয়ার টেনে বসে। নীরা মাথা নিচু করে বলে, ভালো খবরটা কি আসলেই ভালো ভাবিজান? উনি মারা গেছে কেবল 15 দিন। আমি 2 দিনের দিন জানতে পেরেছি। এটা যে কি বেদনাদায়ক তা কি বোঝাতে পারি? এই বাচ্চাটা আরো আগে আসলে হয়তো উনি শুধরে যেতেন, আবার হয়তো যেতেন না, কিন্তু উনি নিজের সন্তানের খবরটাও পেলেন না। এটার যন্ত্রণা আমি কেমন করে বোঝাবো? চৈত্রিকা হাতে হাত চেপে বসে থাকে। সে নিজ হাতে একটা অনাগত সন্তানকে অনাথ করে দিয়েছে। তারই বা কি করার ছিল? পিয়াস যে পরিমাণ অন্যায় করেছে তাতে এই শাস্তিটুকু তার প্রাপ্য ছিল। চৈত্রিকা দীর্ঘশ্বাস নিয়ে মাথা নিচু করে রাখে। নীরা ব্যস্ত গলায় বলে, আমি কিন্তু আপনাকে কোনো দোষ দিচ্ছি না ভাবিজান। আপনি যা করেছেন তা কারোর করারই ছিল। তাছাড়া এটা আমার ভাগ্যে ছিল। চৈত্রিকা শান্ত স্বরে বলে, যা হয় তা ভালোর জন্যই হয় বুবু। কে বলতে পারে বিয়াস বেঁচে থাকলে আপনার এই সন্তানকে নিজের মতো জঘন্য বানাতো না? চয়ন রেনোয়াজ নিজ হাতে নিজের ছেলেকে যেভাবে অন্যায় শিখিয়েছে, পিয়াস রেনোয়াজও যে তা করতো না তা কি নিশ্চয়তা ছিল? নীরা চুপ থাকে। কিছুটা সময় দুজন ওভাবেই বসে থাকে। চৈত্রিকা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, আচ্ছা নিচে চলেন, এত ভালো সংবাদ সবাইকে জানাতে হবে তো নাকি? নীরা আটকে ওঠে। আতঙ্কে হাত চেপে ধরে চৈত্রিকার। দুদিকে মাথা নাড়িয়ে বোঝায় না। চৈত্রিকা বুঝতে পারে না নীরার ব্যবহারের মানে। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই নীরা ভয়ে বলে, আমার মনে হয় না এ বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিবে। আমি জানি না আদৌ মানুষ আমার বাচ্চাকে সঠিকভাবে নিবে কিনা। মানে কি? মানুষ এমনই ভাবিজান, যেহেতু উনি মারা গেছে তাই কারোরই বলতে বাধবে না এটা ওনার সন্তান না। নীরার কণ্ঠ কেঁপে ওঠে। চট্টিকা ফুঁসে ওঠে, কণ্ঠের জোর বাড়িয়ে বলে, কেন বলবে? আমরা জানি সত্যটা। নীরা চুপ করে থাকে। চৈত্রিকা নীরার হাত ধরে বলে, চলেন নিচে যাব। এসব ভেবে যত নিজেকে গুটিয়ে নেবেন ততই মানুষ পার পেয়ে যাবে। শক্ত হন, নিজের লড়াই নিজে লড়তে শিখেন। নীরা কান্না ভেজা চোখে তাকিয়ে বলে, আমার সাথেই এমন কেন হলো ভাবিজান? যা হয় তা ভালোর জন্যই হয় বুবু। আল্লাহ কিছু কেড়ে নিয়ে আবার কিছু দিয়েও দেন। আপনার ভালোবাসা কেড়ে নিয়ে হয়তো বাঁচার জন্য অবলম্বন দিলেন তিনি। আপনি আঁকড়ে ধরে রাখুন। অর্থিরাজ ভাতের ফ্যান ডালতে গিয়ে হাত পুড়ে গেছে। জীবনে রান্নাঘরে না যাওয়া মেয়েটা একদিনে যথেষ্ট ভুলের উপর ভুল করেই গেছে। আর নিপা বেগম কথা শুনিয়েই গেছেন। এই সংসারে পা রাখার পর অর্থি বোঝা হয়ে গেছে, তার কপালে সুখ নেই। আগের সেই চঞ্চল বোকা অর্থি এখন যথেষ্ট কম কথা বলার চেষ্টা করে। নিবিড়ের সাথেও মেপে মেপে কথা বলে। কখন কথা থেকে শাশুড়ি এসে কটু কথা শোনাবে এই ভয়েই। হাতে ভাতের ফ্যান পড়ার সাথে সাথেই অজান্তে অর্থির মুখ থেকে ওমাগো বের হয়ে আসে। ছুটে আসে নিপা বেগম। অর্থি কান্না ভেজা চোখেই হাতটা ততক্ষণে পানিতে চুবিয়েছে। কি ভীষণ জ্বালা পোড়া যে করছে। নিপা বেগম রান্নাঘরে এসে নিচে ভাতের ফ্যানের সাথে কিছুটা ভাত পড়া দেখে কেঁপে উঠলেন। রাগে কটমট করতে করতে বলতে শুরু করলেন, কোনো কামড়াই তোমারে দিয়া হয় না। সামান্য 2টা ভাত রানতে দিছি, তাও তুমি পারতাছো না। মায়ে কি খালি খাওয়াইয়াই আর খোলা সারের মতো সাইরা দিয়াই বড় করছে? আর কিছুই শেখায় নাই? আমার কতটি ভাত নষ্ট করলা। ভাতের ফ্যান্ডিও তো ছাগলরে দেওয়া যাইতো, সেইটাও নষ্ট করলা। এখন পানির মধ্যে হাত রেখে ঢং না করে জলদি এগুলো পরিষ্কার করো। অর্থির গলা ফাটিয়ে কাটতে ইচ্ছে করলো। মানুষ কি আদৌ এত পাষাণ হয়? তার হাত পুড়ে গেছে এটা একবারও না দেখে ভাতের ফ্যানটাই চোখ পড়ল। নিপা বেগম তখনও নিজের মতো বলতেই আছেন। অর্থি এক হাতে চোখ মুছে নিয়ে পুরা হাত বের করে নেয়। দাঁতে দাঁত চেপে পুরো জায়গাটা পরিষ্কার করে। যতটা স্বাভাবিক থাকার চেষ্টা করে ঠিক ততটাই কান্না আসে। নিজের বাড়ির কথা ভীষণ মনে পড়ে তার। সব মেয়ে সত্যিই তার বাবার বাড়িতে রাজকন্যার মতো বড় হয়, আর সে তো স্বয়ং জমিদার কন্যা। 3 ভাইয়ের একমাত্র আদরের বোন ছিল। কখনো একটা কুটোও যার নাড়তে হয়নি, তাকে পুরো সংসার সামলাতে হয়। যে মেয়েটা একটু ব্যথা পেলে মায়ের আঁচল ধরে কেঁদেছে, কিছুদিন আগেও সেই মেয়েটার চোখের জল দেখার মতো কেউ নেই।
অর্থী নিজের ভেতরের দীর্ঘশ্বাসগুলো নিজের মাঝেই গিলে নেয়। চুপচাপ পুরা ক্ষত হাতটা নিয়েই সব কাজ করতে থাকে। এর মাঝেই সন্ধ্যার আজান হয়। অর্থী সব গুছিয়ে ঘরে তুলে হাত মুখ ধুয়ে অজু করে নেয়। পোড়া হাতে পানি ঠেকলেই মনে হচ্ছে জান বের হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। নামাজ আদায় করে ঘরের মাঝে চুপচাপ বসে থাকে। কতক্ষণ পরই নিবিড় ঘরে আসে। অর্থী পোড়া হাতটা ওড়নার আড়ালে রাখে। ঘামে ভেজা চুপচুপে ক্লান্ত শরীরটা টেনে এনে অর্থীর পাশে বসে। ক্লান্ত গলাতেই বলে, এক গ্লাস পানি দিবে অর্থী? অর্থী মাথা নাড়িয়ে ব্যস্ত গলায় বলে, এখনই আনছি। অর্থী ছুটে গিয়ে কলপার থেকে এক গ্লাস পানি এনে দেয়। নিবিড়কে দিয়ে হাত পাখা দিয়ে বাতাস করতে থাকে। নিবিড় ক্লান্ত ভঙ্গিতেই হাসে। অর্থী চিন্তিত গলায় বলে, অনেক ক্লান্ত লাগছে মাস্টার মশাই? নিবিড় সন্তুষ্ট চিত্তে হেসে বলে, উহু, একদমই না। এই বোকা মেয়েটার বোকা বোকা মুখ দেখলেই আমার সকল ক্লান্তি উবে যায়। অর্থী মাথা নিচু করে নেয়। এই যে সারাদিন এত কিছুর পর সেও তো এই মানুষটার নিরেই শান্তি পায়। সকল যন্ত্রণার সমাপ্তি হয়ে যায় এই মানুষটার দিকে তাকালেই। নিবিড় এক হাতে অর্থীর হাত টেনে পাশে বসিয়ে দেয়। উচ্ছ্বসিত কণ্ঠে বলে, এই যে মেয়ে, তোমার মাস্টার মশাইয়ের চাকরি হয়ে গেছে। এবার দুজনের ছোট্ট একটা শান্তির নীড় হবে, যেখানে সুখ উড়ে বেড়াবে চারপাশে। অর্থী হাসে, নিজেও উচ্ছ্বসিত হয়ে বলে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে। নিবিড়ের দমে যাওয়া গলা শুনে অর্থীর মুখ থেকেও হাসি মিলিয়ে যায়। অর্থী জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালে নিবিড় বলে, শহরে হয়েছে, আমার ওখানেই থাকতে হবে। আপাতত তোমাদের নিয়ে যেতে তো পারবো না। এতে মন খারাপ করার কি আছে? বাড়িতে কি আসবেন না নাকি? আসবো, তাও মাস শেষে, হয়তো 2-1 দিনের জন্য। অর্থী দৃষ্টি অন্যদিকে সরিয়ে নেয়। মুখে যত যাই বলুক, তার মন ছাই দেয় না নিবিড়কে দূরে পাঠাতে। এ সংসার তার জন্য এমনিতেই ভয়ঙ্কর, এর উপর নিবিড় না থাকলে তার তো মরে যেতে হবে। কত কত দিন যে সে তার মাস্টারমশাইকে দেখতেও পাবে না, এসব ভেবেই ভীষণ কান্না পেল তার। কোনো মতে নিজেকে সামলে আপনাকে খাবার দিচ্ছি বলে উঠে যেতে নিলে নিবিড় অর্থীর পোড়া হাতটাই চেপে ধরে। ব্যথায় অর্থীর মুখ থেকে আর্তনাদ বেরিয়ে যায়। নিবিড় হঠাৎ এমন আর্তনাদে ভয় পেয়ে হাত ছেড়ে দেয়। অর্থী হাত আগলে নিয়ে চোখ মুখ খিচে থাকে। নিবিড় এগিয়ে এসে আগে হাতটাই দেখে। পোড়া জায়গা দেখে চমকে যায়। খপ করে হাত ধরে বলে, তোমার হাতে কি হয়েছে? পুড়ে গেছে কিভাবে? এতক্ষণ বলনি কেন? অর্থী কোনো কথার জবাব না দিয়ে হাত সরিয়ে নেয়। হাত অনবরত কাঁপতে থাকে। নিবিড় আঁকড়ে ধরে অর্থীকে আদুরে হাতে মাথায় হাত বুলায়। অর্থী ঠোঁট চেপে কান্না আটকায়। নিবিড় ফের প্রশ্ন করে, হাত পুড়ল কিভাবে? অর্থী ভাঙা গলায় ছোট্ট করে জবাব দেয়, হাতে ভাতের ফ্যান পড়েছিল। কিভাবে পড়লো? আম্মা ছিল না? তুমি তো এসব পারো না। আমাকে বললেই তো আম্মা করে দিত। অর্থী জবাবে কোনো টু শব্দও করে না। নিবিড় অর্থীকে বিছানার উপর বসিয়ে দিয়ে বলে, তুমি বসো, আমি আম্মার সাথে কথা বলে আসি। আতঙ্কের সাথে সাথে নিবিড়ের হাত চেপে ধরে অর্থী। চট করে বলে, কি বললেন? নিবিড় কপাল কুঁচকে উত্তর দেয়, কি বলবো আবার? এমনি কথা বলবো। তুমি এমন করতেছো কেন? কি হয়েছে বলো তো? অর্থী হাত ছেড়ে দেয়। নিবিড় 2 মিনিট ওভাবেই দাঁড়িয়ে থাকে অর্থীর উত্তরের আশায়, কিন্তু অর্থীর জবাব দেয় না। তাই দীর্ঘশ্বাস ফেলে নিজেই এগিয়ে যায় নিপা বেগমের ঘরের দিকে। নিপা বেগমের ঘরের দরজায় টোকা দিতেই তিনি দরজা খুলে দেন। নিবিড় হাসি মুখে বলে, আম্মা খাইছো? আব্বা খাইছে? নিপা বেগম ছেলের গালে হাত বুলিয়ে দেন। বলেন, না আব্বা, খাইছি না এখনো। তুই খাইবি না? খাবো, আসো একসাথে খাই। নিপা বেগম মাথা নেড়ে সম্মতি দিলেন। নিবিড় হাত মুখ ধুতে গেলে নিপা বেগম 3 জনের জন্য খাবার বাড়েন। এরপর নিপা বেগম নিবিড়ের বাবা শামীম আহমেদ আর নিবিড় খাওয়া শুরু করে। খাওয়ার এক পর্যায়ে কথায় কথায় নিবিড় নিচু গলাতেই বলে, আম্মা, অর্থী তো জমিদার বাড়ির মেয়ে, ও কখনো রান্নাঘরে যায় নাই। ওর একটু কম কম কাজ দিয়ে সব না হয় শিখিয়ে নিও। মেয়েটা আজ হাত পুড়িয়ে ফেলেছে, তুমি একটু সব কাজ। এতটুকু বলতেই নিপা বেগম খাওয়া ছেড়ে ফুঁসে উঠলেন। তার ছেলে বউয়ের হয়ে কথা বলল, বিষয়টা তিনি মানতে পারলেন না। গলার স্বরের জোর বাড়িয়ে বললেন, তোর বউরে কি জোর কইরা কাম করাইনি আমি? হ্যাঁ, নিজ ইচ্ছাতেই তো করে। এখন নিজে হাত পুরায় আবার নিজেই আমার পোলার কানে আমার নামে বিষ ঢালা শুরু করছে। আমার সংসারে আইছে 15 দিনও হয় নাই, আর হেই মাইয়া এখনই আমার পোলারে আমার থেকে সিন্না নিতাছে। নিবিড় শান্ত হয়ে বলে, আম্মা এমন কিছু না, অর্থী আমারে কিছু বলে নাই, তুমি একটু আসতে বলো, শুনতে পেলে মেয়েটা কষ্ট পাবে। নিপা বেগম শুনলেন না। শামীম আহমেদ ধমক দিলেও কোনো কাজ হলো না। আরো জোরে তিনি যাতা বলতে থাকলেন। ঘর থেকে সবকিছুই শুনে অর্থী চোখের কোণ বেয়ে জল গড়ায় আপন মনেই। বিড়বিড় করে আওড়ায়, ভালোবাসা পাওয়ার এত সুখ।
জমিদার বাড়িতে বৈঠক বসেছে। নীরার বাপের বাড়ির লোকজন এসেছে তাকে নিতে। নীরার সাথে সবাই কথা বলার মাঝেই চটিকা পল্লবীকে একপাশে টেনে নিয়ে নীরার প্রেগনেন্সির কথা বলে। পল্লবী অবাক হয়, সে জানে নীরা কেমন, তাই নীরাকে সন্দেহ করার প্রশ্নই আসে না। পল্লবী ভরা বৈঠকে কথাটা তুলতেই পরিবেশ গম্ভীর হয়ে গেল। চয়ন গম্ভীর মুখ নিয়ে বসে রইল মেজের দিকে তাকিয়ে। নীরা নিঃশব্দে চটিকার হাত ধরে রেখেছে। নীরার বাবা মা একটু নড়ে চড়ে বসলেন। এক পলক মেয়ের দিকে তাকিয়ে চয়নকে উদ্দেশ্য করে নীরার বাবা বলেন, দেখেন বেআই সাহেব, আমার মেয়ের বয়স কম, ওদের বিয়েরও তো যুগ যুগ পার হয়নি। আমরা শিক্ষিত পরিবারের মানুষ, এভাবে মেয়েকে কষ্ট পেতে দেখতে পারি না। আমরা চাই না নীরা কষ্ট পাক। আপনাদের মেয়ে আপনারা কি করবেন তা আপনাদেরই ব্যাপার। চয়নের কথায় নীরার বাবা মা স্বস্তি পেলেও চৈত্রিকা নীরা সহ বাড়ির বাকি লোকগুলো স্বস্তি পেল না, অস্থির হয়ে গেল। অর্পিতা বারবার নীরার দিকে তাকাচ্ছে। নীরার মা নীরার উদ্দেশ্যে বললেন, নীরা মা তৈরি হয়ে আয়, আমরা ফিরবো। নীরা জবাব দিল না, তবে নিজ জায়গা থেকে সরল না, শুধু শক্ত করে চৈত্রিকার হাত চেপে ধরে থাকলো। বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সময় দিল। নীরার বাবা ভারী কণ্ঠে বলে, যাচ্ছ না কেন? নীরা মাথা নিচু করে ছোট্ট করে উত্তর দেয়, আমি যেতে চাই না আব্বাজান, আমি আবার বিয়ে করতে চাই না। আমি আমার অনাগত বাচ্চাকে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দিতে চাই। নীরার কথা শুনে বেশ অবাক হয় তার বাবা মা। চৈত্রিকা ঠোঁট প্রসারিত করে হাসে। নীরার ধরে রাখা হাতটা নিজেও শক্ত করে ধরে আশ্বাস দেয়। অর্পিতা, শায়লা, পল্লবীও ভীষণ খুশি হয়। নীরার বাবা রাগী কণ্ঠে বলে, আব্বাজানের মুখের উপর কথা বলা শিখেছো কবে থেকে? কে শিখিয়েছে তোমাকে এসব? পল্লবী মুখ খুলে মাথার আঁচলটা আরেকটু টেনে নিয়ে শান্ত কণ্ঠে বলে, শিখানো কি আছে ভাইজান? মেয়ে নিজের সিদ্ধান্ত জানানোটা মুখের উপর কথা বলা নয়। তাছাড়া ওর সন্তান আসছে, তাহলে ও তাকে বিসর্জন দিয়ে নতুন বিয়ে করবে কেন? ওর কি নিজের সন্তানের প্রতি মায়া নাই? নাকি আপনি আপনার সন্তানকে ভালোবাসেন আর ও বাসে না? নীরার মা ক্যাটকেটে গলায় বলে, আপনি আর আমার মেয়েকে বিগড়িয়ে দিয়েন না বেআইন সাহেবা। আমার মেয়ের পুরো জীবন পড়ে আছে, এই সন্তান দিয়ে ওর কি হবে? আজীবন এমনি যুবতী হয়ে ঘরে পড়ে থাকবে? এত সহজে কি আমি আমার মেয়ের জীবন নষ্ট করব? আজ আপনার মেয়ে হলে আপনি কি করতেন? রাখতে দিতেন এই বাচ্চা, যে বাচ্চার বাপ জন্মের আগেই মারা গেছে? আমি আমার মেয়েকে অন্তত তার বাচ্চা বিসর্জন দিতে বলতাম না, ওর মতামত নিতাম, ওর ইচ্ছেকে সম্মান করতাম, তাও যদি হয় এমন বুঝদার লক্ষ্মী একটা মেয়ে, তাহলে কোনো কথাই নেই। পল্লবীর শান্ত গলার কথা শুনে মহিলা মুখ বাঁকালেন। চয়ন ধমকে থামিয়ে দেয় পল্লবীকে। নীরার মা উঠে নীরার কাছে গিয়ে দাঁড়ায়, বাহু চেপে ধরে বলে, চলো, তৈরি হবে তুমি। নীরা যাবে না। চটিকা নীরার বাহুতে থেকে হাত সরিয়ে দেয়। নীরার মা ভ্রু কুঁচকে তাকাতেই চটিকা হেসে বলে, নীরা বাবু যখন যেতে চায় না, তখন তো আপনি ওনাকে নিয়ে যেতে পারবেন না আম্মা। নীরার মা ফুঁসে উঠলেন, রেগে গলা উঁচু করে বললেন, তুমি বলার কে? আমি আমার মেয়েকে নিয়ে যাব নাকি রেখে যাব তা আমাদের ব্যক্তিগত বিষয়, ছাড়ো তুমি ওকে। আর ভাই সাহেব, আপনি থাকা অবস্থাতে বাড়ির বউরা কথা বলে কেমন করে? চটিকা কিছু বলার আগেই চয়ন এবার ধমকে ওঠে, দাঁতে দাঁত চেপে বলে, দুজন যদি আর একটাও শব্দ করছো তাহলে ভালো হবে না। কথা শেষ হওয়ার সাথে সাথেই নীরার মা চটিকার হাত নীরার থেকে ছাড়িয়ে নিয়ে সিঁড়ির দিকে টেনে যেতে নেয়। নীরা বারবার না বলতে থাকে। চটিকা এগিয়ে গিয়ে কিছু বলার আগেই সদর দরজার কাছ থেকে প্রহরের ভারী গম্ভীর কণ্ঠ কানে আসে। নীরার মা সহ সবাই সেদিকেই তাকায়। প্রহর ভরাট গলায় বলে, আমাদের বাড়ির বউ যেতে না চাইলে আপনি জোর করে নিয়ে যেতে পারবেন না, অতএব ওনার হাত ছাড়ুন। নীরার মায়ের হাত আলগা হয়ে যায়। এতক্ষণ প্রহর ছিল না বলেই তিনি এত বড় বড় কথা বলতে পেরেছেন। কারোরই অজানা নয় প্রহর সম্পর্কে। জমিদার বাড়ির বড় ছেলে সবার কাছে আতঙ্ক। যতটা ভালো বুদ্ধিমান ততটাই নিকৃষ্ট হয় এরা। প্রহর সরাসরি এসে বসে পড়ে চয়নের পাশে। চয়নের দিকে না তাকিয়ে নীরার বাবাকে সরাসরি প্রশ্ন করে, নীরার বিয়ে দিতে চান, ভালো কথা, ওর অনুমতি নিয়েছেন? নীরার বাবা ভ্রু কুঁচকে উত্তর দেয়, ওর অনুমতি কেন নিতে হবে? ও আমার মেয়ে, ওর বিষয়ে সব ধরনের সিদ্ধান্ত আমি নিতে পারি। বলা শেষ, আসতে পারেন। নীরার বাবা অবাক হয়ে বসা থেকে দাঁড়িয়ে পড়ে। চটিকা হাঁ করে তাকায় প্রহরের দিকে। প্রহর স্বাভাবিক, যেন সে খুবই সাধারণ একটা কথা বলেছে। নীরার বাবা রেগে চয়নকে বলে, জমিদার বলে যা তা বাড়িতে বসিয়ে অপমান করে দাঁড়াবেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় এইটুকু শিক্ষাও নেই? চয়ন কপাল কুঁচকালেন। সে বরাবরই মানুষের কথা সহ্য করতে পারে না, তাই ছেলেকে চুপ না করিয়ে চুপচাপ বসে রইলেন। ভাবটা এমন, প্রহর যা করেছে তা ঠিক, পারলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। নীরার বাবা চয়নের ঘা ছাড়া ভাব দেখে আরো রেগে গেলেন। নীরাকে ফের যাওয়ার কথা বললেন। নীরা শুধু ভেজা নয়নে তাকিয়েছিল। সে এই বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথেই তার সন্তানের অস্তিত্ব যে দুনিয়া থেকে মিটে যাবে তা সে হাড়ে হাড়ে জানে, তাই না গিয়ে উল্টো দুপা পিছিয়ে যায়। নীরার বাবা মা রেগে বেরিয়ে গেলেন। প্রহরের উপর বিশাল ক্ষোভ জন্মালো তাদের।
নীরা কান্না চেপে নিজের ঘরে চলে যায়। চৈত্রিকা এক পলক প্রহরের দিকে তাকায়। প্রহরের দৃষ্টি তখন মেঝেতে। চৈত্রিকা আর অর্পিতা দুজনেই নীরার পিছু যায়। নীরা ঘরে এসে কান্না শুরু করে। হাজার হলেও ওনারা তার বাবা মা ছিলেন, কিন্তু এটা ছাড়া তারও কোনো উপায় ছিল না। অর্পিতা আর চৈত্রিকা ঘরে এসে নীরাকে কাঁদতে দেখে দুজনে দুপাশে বসে অর্পিতা আলগোছে নীরার চোখে পানি মুছিয়ে দিয়ে বলে, কাঁদবেন না মেজো ভাবি যান, সব ঠিক হয়ে যাবে, দেখবেন ওনারাও ঠিক এই বাচ্চাকে স্বাভাবিকভাবে নিবে। নীরা নিঃশব্দে কাঁদে। চৈত্রিকা নীরার থুতনিতে হাত রেখে মুখটা উপরে তুলে শান্ত কণ্ঠে বলে, কাঁদছেন কেন বুবু? আজ যা করেছেন তা তো সব মেয়ে পারে না। কজন পারে নিজের সুখ বিসর্জন দিয়ে সন্তানকে আঁকড়ে ধরতে? অনেকক্ষণ বুঝিয়ে দুজনে নীরাকে স্বাভাবিক করে। নীরা একটু স্বাভাবিক হয়ে দুজনের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। চৈত্রিকার হাত নিজের হাতের মুঠোয় এনে চৈত্রিকার চোখে চোখ রেখে বলে, মেয়ে হলে চৈত্রিকা বানাবো, আর ছেলে হলে প্রহর রেনোয়াজ, যে অন্যায়ের সঙ্গী না হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলবে। নীরার ঠোঁটে প্রশান্তির হাসি, অর্পিতাও হাসে। চৈত্রিকা হাতের মুঠো থেকে নিজের হাত নিয়ে নীরার দু হাত আঁকড়ে ধরে শীতল কণ্ঠে আওড়ায়, নিজে আগে চৈত্রিকা হন বুবু, তারপর দেখবেন ছেলে মেয়ে একাই চৈত্রিকা নয়তো প্রহর হয়ে উঠবে। ইদানিং নাসিমা ঘর থেকে বের হয় না। মনের মাঝে একটা ভয় ঢুকে গেছে। সেই আতঙ্ক থেকে চৈত্রিকাকে দেখলে তার পাগল পাগল লাগে। বারবার বলতে থাকে, আমাকে মারিস না। এইসব কিছুর জন্যই সে আর ঘর থেকে বের হয় না। খেতে পারে না, ঘুমাতে পারে না। সবসময় মনে হয় এই তো চৈত্রিকা, তাকেই মারার জন্য ধেয়ে আসছে তলোয়ার হাতে। তখনই মাথায় প্রচন্ড ব্যথা শুরু করে। নাসিমার অদ্ভুত ব্যবহার 2 দিন লক্ষ্য করেছিল চৈত্রিকা, কিন্তু বিষয়টি বুঝতে পারেনি। তাই নীরাকে রেখে ঘরে আসার সময় একবার নাসিমার ঘরে উকি দেয়। সেখানে নাসিমা মাথা চেপে বসে আছে। চৈত্রিকার ঘরে ঢুকে ছোট্ট করে ডাকে, মা। নাসিমা লাফিয়ে ওঠে, চট করে তাকায় দরজার দিকে, আটকে উঠে সরে যায়। 12 কয়েক ফাঁকা ঢুক গিলে বিড়বিড় করে বলে, আসবি না চৈত্র, আমাকে মারবি না, আমি মা হই তোর। একই কথা সে বেশ কয়েকবার আওড়ায়। চৈত্রিকা শুধু তাকিয়ে দেখে। নাসিমার পাগলামি বেড়ে যায়। চৈত্রিকা বের হওয়ার আগে শুধু এটুকুই বলে, এগুলো তোমার পাপের শাস্তি, তবে আরো অনেক বাকি। এরপর চুপচাপ চলে আসে নিজের ঘরে। 1 মিনিট করে রাত বাড়ে, প্রহর আসে, তবে একবারও চৈত্রিকার দিকে তাকায় না। চৈত্রিকার দিকে তাকালে তার ভেতরটা হাহাকার করে। যে মেয়ের মুখে জমিদার সাহেব শুনলে সে শান্তি পেত, যে চোখের দিকে তাকালে ভালোবাসা খুঁজে পেত, এখন তার চোখে তাকাতে ভয় হয়। ভালোবাসাময় 2টি চোখে ঘৃণা। চৈত্রিকা প্রহরকে দেখলো, সন্তর্পণে তাকে এড়িয়ে যাওয়াটাও দেখলো। শুধু দেখা পর্যন্তই সীমাবদ্ধ রইল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে গভীর রাত হলো। চৈত্রিকা তখনও চেয়ে আছে। প্রহরের দিকে তাকিয়ে থেকে প্রহর ঘুমে। সে আস্তে করে প্রহরের কাছে এগিয়ে আসে। মুখটা এগিয়ে প্রহরের কপালে ছোট্ট করে চুমু এঁকে দেয়। কাপা কাপা হাতে প্রহরের গাল দুটো আগলে নিয়ে নিজে কিছুক্ষণ মাথাটা ঠেকিয়ে রাখে প্রহরের কপালে। চোখের কোণা বেয়ে 1 ফোঁটা জল গড়ায়। মাথা সরিয়ে এনে প্রহরের বুকে রাখে। প্রহরের গায়ের গন্ধ শুকে নিয়ে ভাঙা ভাঙা ভাবে আওড়ায়, আমি আর পারছি না জমিদার সাহেব, আপনি নেশার মতো টানে না কেন? বোঝেন না কেন আপনার চৈত্র বাঁচতে পারছে না? অপরাধ বোধে ভেতরটা ক্ষয় হয়ে যাচ্ছে। সাথীকে হারানোর পর আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না জমিদার সাহেব। আপনি কেন আগেই ওই জানোয়ারটাকে শাস্তি দিলেন না? কেন দিলেন না জমিদার সাহেব? ফুপিয়ে ওঠে, নিজেই নিজের মুখ চেপে ধরে। নিজেকে সামলে ফের বলে, আমাকে বাঁচান জমিদার সাহেব, আমি মরে যাচ্ছি। আমি তো আপনার থেকে মুক্তি চাইনি, তবুও কেন বারবার আপনার থেকে সরে যাওয়ার সময় হয়? আমি তৃষ্ণায় মরে যাচ্ছি, আমাকে একটু ভালোবাসুন না। চৈত্রিকা চুপ করে যায়, নিঃশব্দে কেঁদে যায়। কি করবে আর কি করবে না ভাবলেই তার পাগল পাগল লাগে। সাথীর মৃত্যুর পর তার নিজেকে দোষী মনে হয় বেশি। এত কিছু করেও, এত চেষ্টা করেও সে প্রহরের থেকে সরতে পারে না। তার কান্নার মাঝেই পিঠে হাতের ছোঁয়া পায়। প্রহর শক্ত করে জড়িয়ে ধরেছে। 1 ফোঁটা ঠান্ডা কিছুর স্পর্শ পায় কাঁধে। হাত পুড়ে যাওয়ায় অর্থির সারা রাত জ্বর ছিল। নিবিড় সারা রাত একটুও ঘুমায়নি। অর্থির মাথার কাছে বসেছিল। মেয়েটা ঘোরের মধ্যে বারবার প্রহরকেই স্মরণ করছিল। অর্থির এই অবস্থা দেখে নিবিড় চিন্তিত হয়ে পড়েছে। এখানে অর্থিকে রেখে যাওয়াটা যে যুক্তিযুক্ত নয় তা সে বুঝে গেছে, কিন্তু করবেটা কি সে? নিপা বেগম সকাল থেকে চেঁচাচ্ছেন। অর্থি পড়ে পড়ে ঘুমাচ্ছে আর নিপা বেগম সব কাজ করছেন। বিষয়টা মানতে পারছে না। চেঁচামেচিতে বিরক্ত হয়ে নিবিড় এগোয় রান্নাঘরের দিকে। সেখানে শামীম আহমেদ নিপা বেগমকে থামানোর চেষ্টা করছেন। এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে তেতো গলায় বললেন, সমস্যাটা কি তোমার? মাইয়াটার লগে এমন করো কেন? তুমি কি ভুইলা যাও ওই জমিদার মাইয়া? তুমি যে ওর লগে এমন করো, ওই যদি বাপ মায়েরে কইয়া দেয় তাহলে আমাগো শুলে চড়াইব। নিপা বেগম চোখ মুখ কুচকে জবাব দেন, ওই মাইয়ারে আমার সহ্য হয় না। আমার পোলাডারে ফাঁসাইয়া বিয়া করছে। ওই যা বোকা, তাতে বাড়িতে কিছু কইব না, নিশ্চিত থাকো। তোমার পোলা কোথাকার কোন রাজপুত্তর যে অরে ফাঁসাইয়া বিয়া করা লাগাবো?
বিয়া করা লাগবো। নিপা বেগম উত্তরে শামীম আহমেদ আর অর্থিকে যাতা শুনিয়ে দিলেন। এই অত্যাচার সে থামাবে না, তার ডের বুঝে গেল নিবিড়। কোনো কথা না বলে সরাসরি নিজের ঘরের দিকে একটানে অর্থিকে শোয়া থেকে তুলে দেয়। অর্থি ঘুম ঘুম চোখে অবুঝের মতো তাকায়। নিবিড় শক্ত কণ্ঠে বলে, এখনই তৈরি হও, তোমাকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো।